এই ধরনের জীবনের কাহিনী আগে কখনোই আমার কাছে আসেনি। এই ফার্স্ট টাইম এমন কোন স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনলে হয়তো আপনারাও ভাববেন যে রিয়েল লাইফেও কি এরকম কোনো কাহিনী হয় কিনা। আমি তো শুনে অনেকটাই অবাক হয়েছি। এখন আপনাদের পালা। তো চলে যাই মেন কাহিনীতে। যেভাবে আমার কাছে স্টোরিটা এসেছে ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। কাহিনীটা শুরু হয় আমার মা বাবা থেকে। আমার মা বাবার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমার মা গরিব হওয়ার কারণে আমার বাবার ফ্যামিলি মেনে নেয়নি। আমার দাদি জোর করে আমার বাবাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, আর আমার বাবা আমার মাকে রেখে চলে যায়। তারপর অনেক দিন আমার মার সাথে আমার বাবা কোনো যোগাযোগ করে না। তার বউকে নিয়ে সে ভালো থাকে। কিছুদিন পর তার দুইটা ছেলেও হয়। হঠাৎ করে আমার আব্বু আবার আমার আম্মুর সাথে যোগাযোগ শুরু করে এবং যোগাযোগটা খুবই গভীর থাকে। আস্তে আস্তে এতটাই গভীরে পৌঁছে যায় যে আমি আমার আম্মুর পেটে চলে আসি। আর আমার আম্মু যেদিন থেকে জানতে পারলো আমার আম্মু প্রেগনেন্ট, সেদিন থেকে আমার বাবাকে জোর করতো বিয়ে করার জন্য। কিন্তু আমার বাবা আজকে না কালকে, কালকে না পরশু এমন করে করে আমার মাকে সময় দিয়ে যাচ্ছিল। আর আমার মার তো এদিক দিয়ে খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, কারণ আমি আস্তে আস্তে তার পেটের মধ্যে বড় হচ্ছিলাম। যখন আমি আমার মার পেটে 7 মাসের, তখন পাড়া প্রতিবেশীরা আমার মাকে অনেক বাজে বাজে কথা বলতো, অপমান করতো। এই সমস্ত কিছু আমার মা সহ্য করতে না পেরে আমার বাবার বাড়িতে চলে যায়। আমার মা যে আমার দাদির কাছে সবকিছু বলে। আমার দাদি রাগ করে আমার বাবাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমার বাবা আমাকে অস্বীকার করলো। সে বলল আমি নাকি তার বাচ্চা না, আমার মায়ের পেটে আমার বাবার সন্তান না, তার মেঝো ভাইয়ের সন্তান। আর এইদিকে আমার আব্বু তার মেঝো ভাইকে লুকিয়ে নিয়ে তার পায়ে ধরে বলে, ভাই আমাকে বাঁচাও, এই বাচ্চা আমার, কিন্তু তোমার নাম দাও, আমার আর কোনো উপায় নাই। এই সব কিছু শুনে আমার মা অনেক বেশি ভেঙে পড়ে এবং সে আত্মহত্যা করতে যায়। তখন আমার মেঝো মা তাকে আটকিয়ে বলে, তোমার আত্মহত্যা করতে হবে না, তোমার সন্তান আমরা পালবো। এভাবেই 2-3 মাস কাটার পর যখন আমার জন্ম হয়, তখন আমার মা আমাকে 2 দিনে রেখে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। আমি 2 দিনের থেকেই মা হারা হয়ে যাই। আর তখন থেকেই আমার মেঝো বাবা আর মেঝো মা আমাকে বড় করে তোলে। আমি আস্তে আস্তে বড় হচ্ছিলাম, আর আমার মেঝো মা আর মেঝো বাবাকে আব্বু আম্মু ডাকতাম, আর আমার নিজের বাবাকে ছোট বাবা মনে করতাম। আমার দাদির বাড়ির বংশে কোনো মেয়ে বাচ্চা ছিল না, আমিই ছিলাম। তাই সবাই অনেক আদর করতো আমাকে, কিন্তু নিজের বাবার কাছেই নিজে যেতে পারতাম না। আমি তো জানতামই না যে সে আমার বাবা। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার মেঝো বাবা, মানে আমি যাকে আমার নিজের বাবা মনে করি, তার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। সে আমাকে অনেক ভালোবাসতো। আমার মেঝো মাও আমাকে অনেক ভালোবাসতো। হঠাৎ করেই আমার মেঝো বাবার ক্যান্সার হলো এবং সে মারা গেল। বাবার আদর স্নেহ থেকে আবারও বঞ্চিত হয়ে গেলাম। নিজের বাবা থাকতেও নেই, যে বাবাকে বাবা মানে জানতাম সেই বাবাও চলে গেল। কিন্তু আমার মেঝো মাও আমাকে অনেক ভালোবাসতো। আস্তে আস্তে বড় হলাম। তারপর আমি একটা ছেলেকে ভালোবাসলাম। অনলাইনে যোগাযোগ হলো, মানে ফেসবুকে পরিচয় ছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। হঠাৎ করে একদিন কেন জানি আমার প্রচুর পেটে ব্যথা শুরু হলো। ডাক্তারের কাছে গেলাম, ওখান থেকে ডাক্তার আমাকে বলল আমার নাকি ক্যান্সার হয়েছে। আমার মাথায় তো বাজ ভেঙে পড়ছে। কি বলে না বলে, আমি এটুকু একটা মানুষ, আমার যদি এখনই ক্যান্সার হয়, জীবনে মায়ের আদর পেলাম না, বাবার আদর পেতে পেতেও বাবা চলে গেল, জীবনে তো অপ্রাপ্তি দিয়েই শুরু হলো, অপ্রাপ্তিতেই শেষ হবে। এই ডাক্তারের কাছে যখন শুনলাম আমার ক্যান্সার হলো, তখন ঢাকায় যেয়ে বড় ডাক্তার দেখালাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানলাম আমার ক্যান্সার না, আমার পেটে ইনফেকশন হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হয়ে বাচ্চা নিতে হবে। আমার মেজো মা বাড়িতে এসে তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো, কিন্তু আমি রাজি ছিলাম। তখন আমার মেজো মা আমাকে বলে আমি তাদের মেয়ে না, আমি আমার ছোট আব্বুর মেয়ে, তারা আমাকে পেলে বড় করছে, মানে আমার জীবনে তাদের অনেক প্রতিদান আছে, তো তাদের কথা আমাকে শুনতেই। তারা যেহেতু আমাকে কষ্ট করে বড় করছে, আমার তাদেরকে এর বিনিময়ে তার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে হবে। তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমার মামাতো ভাই ছিল 38 বছর আর আমার ছিল মাত্র 18 বছর। আমি কিভাবে এই লোকটাকে বিয়ে করি? আর তাছাড়া আমার মামাতো ভাই অনেক অনেক নেশা করতো, অনেক বাজে রাস্তায় চলাফেরা করতো। এই মানুষটার সাথে আমার কিভাবে বিয়ে? অনেক কান্নাকাটি করি, আমার মায়ের হাতে পায়ে ধরি, তাকে বলি যে আমি ছেলেকে বিয়ে করব না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি সে গরিব ছিল, তাই আমার ফ্যামিলি তার সাথে বিয়ে আমাকে দিবে না। আর আমার মেজো মায়ের আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কারণ ছিল, আমার মেজো বাবা যখন মারা যায় তার ব্যাংকে যত টাকা পয়সা ছিল সেটা আমার নামে সে করে দিয়ে যায়, এবং তার যত সয় সম্পত্তি আছে
সেগুলো সে আমার নামে করে দিয়ে যায়। এর জন্য আমার মেজমা চায় তার ফ্যামিলির কারোর সাথে আমার বিয়ে হোক, যাতে করে যত সম্পত্তি আছে এগুলো সব যেন সেই পায়। আমাকে অনেক জোরাজুরি করতে লাগলো আমার মেজমা বিয়ে করার জন্য, কিন্তু আমি তো রাজি হচ্ছিলাম না। আমার অনেক কষ্ট হচ্ছিল, যাদেরকে নাকি নিজের ভাবতাম আর এতদিন পরে আজকে বের হলো তারা আমার কেউই না। যে মাকে নিজের মা মনে করে এত ভালোবাসা দিলাম, সেই মা আজকে তার স্বার্থের কারণে আমাকে বিক্রি করে দিচ্ছে। আর এদিকে আমার অসুস্থতার কারণে প্রতি মাসে 23,000 টাকার ওষুধ খেতে হতো। হঠাৎ করে আমার মা সেই ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, কারণ আমি তার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছিলাম। এক পর্যায়ে আমি আমার নিজের বাবার কাছে যেয়ে সবকিছু বলি, মানে যাকে আমি আমার ছোট আব্বু মনে করি। সেও আমাকে বলে আমি যাতে আমার মামাতো ভাইকে বিয়ে করি। এমনিতে আমার নিজের আব্বু আমাকে অনেক ভালোবাসতো। আস্তে আস্তে করে সে আমাকে স্বীকার করতে লাগলো যে আমি তার সন্তান, মানে সবার সামনে স্বীকৃতি দিতে লাগলো। কিন্তু আমি তো বড় হয়ে অন্য একজনকে ভালোবাসি, এখন যদি আমাকে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমি কিভাবে মেনে নিই বল। একটা পর্যায়ে আমার মেজুমা এসে আমাকে বলে আমি যদি তার ভাইয়ের ছেলেকে বিয়ে না করি সে আত্মহত্যা করে মারা যাবে। নিজের মাকে তো জন্মের পরেই হারিয়ে ফেললাম, এখন যে মাকে নিজের করে নেই বা নিজের করে জানি সেই মাও যদি আমার কারণে আত্মহত্যা করে, এটা কি মেনে নেওয়া যায়? তারপর আমি বিয়েতে রাজি হই। আমার সেই নেশাখোর মামাতো ভাইকে বিয়ে করতে হলো। আমাদের কোর্ট ম্যারেজ হলো। তারপরেও আমি তার সাথে কখনোই থাকতাম না, আমি তার থেকে অনেক দূরে দূরে থাকতাম। আমার তাকে ভালোই লাগতো না, তার কাছে যাওয়ার রুচিই হতো না। আর এদিকে আমার বয়ফ্রেন্ড আমাকে প্যারা দিতে থাকে আমি যেন তার সাথে পালিয়ে যেয়ে বিয়ে করি। তাকে এক এক করে সবকিছু বললাম। সবকিছু শোনার পরেও সে আমাকেই চায়। বলল যে এই কোনো কিছু আমি মানবো না, শুধু তোমাকে চাই। কিন্তু আমি কি করে যাই বলে, আমার যেখানে সবকিছু এলোমেলো হয়েছিল। আর এদিকে আমার মেজমা আমাকে লুকিয়ে লুকিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আমার মামাতো ভাইকে, মানে আমার যে হাজবেন্ড হয়েছে, তাকে আমার রুমে পাঠাতো। এটা আমি জানতামই না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমি তো কোনো কিছুই জানতাম না। হঠাৎ একদিন আমার ভাবি আমাকে ডাক দিয়ে সবকিছু বলে যে এরকম এরকম তোমার ঘরে তোমার জামাই যায় যখন তুমি ঘুমিয়ে যাও। এগুলো জানার পরে কষ্টে আমি আত্মহত্যা করার চেষ্টা করি। আমি বিষ খাই। আমাকে যখন হাসপাতালে নিয়ে যায় আমার বড় ধরনের কোনো ক্ষতি হয় না, বিষ ওয়াশ করে আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। এভাবে করেই কাটতে লাগলো কিছুদিন। হঠাৎ একদিন আমার আম্মু আমাকে এসে বলে যে তুমি যদি চলে যাও চলে যাও, সমস্যা নেই, কিন্তু তোমার নামে যে সম্পত্তিগুলো আমার স্বামী রেখে গেছে এই সমস্ত সম্পত্তি আমাকে আবার ফেরত দিয়ে তারপরে তুমি চলে যাও যেদিকে তুই চলছে। আমার অনেক গহনাও ছিল, অনেক আদরের মেয়ে ছিলাম, মানে দাদির বাড়িতে কোনো মেয়ে ছিল না, আমি একমাত্র মেয়ে ছিলাম। যদিও তারা আমাকে আমার বাবার সন্তান হিসাবে মেনে নেয়নি, কিন্তু মেজো বাবার সন্তান হিসাবে আমাকে সবাই আদর করেছিল। ছোটবেলা থেকেই অনেক অনেক সোনার গহনা তৈরি করে দিয়েছিল। এই সব কিছু জায়গা সম্পত্তি যা কিছু আমার মেজো বাবা দিয়ে গেছিল সবকিছু আমি আমার মেজোমার হাতে তুলে দিয়ে সিদ্ধান্ত নিলাম আমি চলে যাব। কিন্তু ওই সময় আমার মামাতো ভাই, মানে আমার যে স্বামী, সে আমাকে যেতে দিল না, সে আমাকে আটকে। এভাবেই কাটতে লাগলো আমার জীবন। আমার বয়ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগও বন্ধ করে দিলাম। সে আমাকে এখন দোষী ভাবে তার জীবন নষ্ট করার জন্য, অথচ আমি যে পরিস্থিতির শিকার সে এটাও চেষ্টা করছি মানিয়ে নেওয়ার এই নেশাখোর জামাইয়ের সাথেই। সে নেশা করে এসে রাত দিন আমাকে নির্যাতন করে, মেন্টালি টর্চার, শারীরিক টর্চার, সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। দেখি কতদিন এভাবে বাঁচা যায়। এইদিকে আমার বাচ্চাও হচ্ছে না, যে বাচ্চার জন্য এত তাড়াহুড়ো করে বিয়ে হলো। জানি না শেষটা কি হবে, তবে এভাবে আর কতদিন বাঁচবো সেটাও জানি না। বাঁচার ইচ্ছাটাই মরে গেছে। আমি শুধু এতটুকুই বলবো, আমার জীবনের মতো যেন আর কারো জীবন না হয় এত কষ্ট।